সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, বগুড়া। ইকো অনলাইন একাডেমিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নিয়ে মূলত আলোচনা করব। আজকের বিষয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। মূলত এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি অংশ। এখানে বাজার ব্যবস্থায় দাম কিভাবে নির্ধারিত হয়, মূলত এটি নিয়ে আলোচনা করা হয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখতে পাই যে একদল ক্রেতা এবং বিক্রেতা একটা দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয়। এখানে মূলত চাহিদা এবং যোগান রেখার সমতা বিন্দুতে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে বা ছেদ বিন্দুতে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয় এবং ওই দামেই দ্রব্য ক্রয় বিক্রয় হয়। এটি মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ এই দাম ব্যবস্থায় একদিকে ক্রেতার যেমন হাত থাকে না, অপরদিকে বিক্রেতারও হাত থাকে না। ক্রেতাও বলতে পারে না আমি এই দামে দ্রব্যটি বিক্রয় করব, বিক্রেতাও বলতে পারে না যে আমি ক্রেতা বলতে পারে না আমি এই দামে দ্রব্যটি ক্রয় করব, বিক্রেতাও বলতে পারে না আমি এই দামে দ্রব্যটি বিক্রয় করতে পারবো। এখানে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয়। এটি মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বিষয়টা আমি গাণিতিকভাবে এবং জ্যামিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? তাহলে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ যে দ্রব্য ক্রয় বিক্রয় হয়, এটি মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। যে দাম ব্যবস্থায় ক্রেতা বিক্রেতা কারোই হাত থাকে না। এটি নির্ধারিত হয় চাহিদা এবং যোগান রেখার সমতার মাধ্যমে। কিসের মাধ্যমে? চাহিদা এবং যোগান রেখার সমতার মাধ্যমে। বিষয়টা আমি গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। গাণিতিক ব্যাখ্যা। গাণিতিক ব্যাখ্যাতে আমরা দেখতে পাই চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক কি? ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। চাহিদা অপেক্ষক হচ্ছে ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। আর যোগান অপেক্ষক হচ্ছে এস ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডিভি। এটা হচ্ছে চাহিদা অপেক্ষক, এটা হচ্ছে যোগান অপেক্ষক। এই চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের ভারসাম্যের মাধ্যমে আমরা দেখাবো ভারসাম্য দাম ও পরিমাণ। ভারসাম্য অবস্থায় আমরা জানি ভারসাম্য অবস্থায়
ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান বা ডি ইকুয়াল টু এস বা ডি ইকুয়াল টু এস, এটাই মূলত ভারসাম্য। এখন এই ভারসাম্য অবস্থা আমরা দেখলাম চাহিদা ইকুয়াল টু যোগান বা ডি ইকুয়াল টু এস। এই ডি ইকুয়াল টু এস এ আমরা এই মানগুলো এখন বসায় দেব। ডি ইকুয়াল টু এস আমরা এখন মানগুলো বসায় দেব। আমরা ডি ইকুয়াল টু এস, ডি ইকুয়াল টু এস বা ডি ইকুয়ালের মান কত ছিল? এটা ডি এর মান হচ্ছে এ মাইনাস বিপি ইকুয়াল টু এস এর মান কোনটা? এটা মাইনাস সি প্লাস ডিপি, মাইনাস সি প্লাস ডিপি। এখান থেকে আমি কি করব? এখান থেকে পি এর মান বের করবো, অর্থাৎ যেখানে পি এইটা এবং এই পি, এই দুইটা অপেক্ষক একদিকে নিয়ে আসবো আর বাকিগুলো অপর সাইডে নিয়ে যাব। তাহলে এখানে আমরা কি পাই? এখানে আমরা পাই মাইনাস বিপি প্লাস, এখানে এটা প্লাস আছে, এখানে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস ডিপি। তাহলে এইটা চলে গেল, থাকলো কি? মাইনাস সি, মাইনাস সি। আর এই যে এ আছে, এ উপর নিয়ে গেলে যেহেতু প্লাস আছে সেহেতু মাইনাস এ, মাইনাস এ। এখন এই দুইটার মধ্যে আমরা কমন কি পাচ্ছি? পি কমন পাচ্ছি। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, সেহেতু আমরা মাইনাস পি কমন নিতে পারি। মাইনাস পি যদি বাদ দিই তাহলে এখানে কি থাকলো? বি। আর এই মাইনাস আর এই মাইনাস দুইটা মিলে হয়ে গেল প্লাস, এখানে থাকলো ডি। এখানে দুইটাই যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে এ প্লাস সি। এখানে এ কেন সামনে আসছে? তার কারণে দুইটাই প্লাস, আমরা এ সামনে নিতে পারি, সমস্যা নেই। তখন এই পি আর এই পি কাটে, এই মাইনাস আর এই মাইনাস কাটে গেল, থাকলো কি? বি প্লাস ডি ইকাল টু এ প্লাস সি। অতএব পি ইকাল টু আমরা কত পাচ্ছি? এ প্লাস সি, নিচে হচ্ছে পি প্লাস ডি। এটা কি? টাকা। এটা কি? টাকা। মূলত এটাই হচ্ছে আমার কি? ভারসাম্য দাম, ভারসাম্য দাম। এই পি এর মান এখন আমি কোথায় বসাবো? পি এর মান আমি চাহিদা অপেক্ষকে বসাবো। পি এর মান কোথায় বসাবো? চাহিদা অপেক্ষকে বসাবো। পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই, ওকে বসাই। তাহলে চাহিদা অপেক্ষক ডি, ডি ইকুয়াল টু আমার কত ছিল? এ মাইনাস বিপি, এ মাইনাস বিপি। তাহলে এখানে কি আসে? এ মাইনাস বি থাকলো, আর পি এর জায়গা শুধু পি এর মানটা বসাবো। পি এর জায়গা কি বসাবো? পি এর মানটা বসাই দেব। তাহলে এখানে আছে এ প্লাস সি, নিচে হচ্ছে বি প্লাস ডি। এখন এ মাইনাস এই বিটা কি হলো? উপরে গুণ হয়ে গেল, লবের সাথে লব গুণ হয়ে গেল। তাহলে এ আর বি গুণ করলে হলো এ বি, আর সি আর বি গুণ করলে হলো প্লাস বি সি, নিচে হচ্ছে কি? বি প্লাস ডি। এখন এই এ মাইনাস এই এ বি প্লাস বি সি ডিভাইডেড বাই বি প্লাস ডি, এটা আমার কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হলে এইটার নিচে 1 আছে, মানে কিছু নেই, মানে 1 আছে, আর এটা আছে বি প্লাস ডি। এর লসাগু কত হবে? বি প্লাস ডি, বি প্লাস ডি। তাহলে এইখানে কিছু নাই, মানে 1 আছে, 1 কে যদি বি প্লাস ডি দ্বারা ভাগ করে পাই তাহলে বি প্লাস ডি পাই। এই বি প্লাস ডি হবে, এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এ ইন্টু বি প্লাস ডি, বি প্লাস ডি। এখন এইটা দিয়ে এইটা ভাগ, মানে বি প্লাস ডি ভাগ বি প্লাস ডি, তাহলে কি হলো? 1 আসছে। তো মাইনাস এই যা আছে তাই এখানে 1 দেওয়া যায়, তাহলে বিপি প্লাস বি সি, সি। এখন কি করবো? তুলে দেবো। তাহলে এ আর বি গুণ করলে হলো এ বি প্লাস, আর এ আর ডি গুণ করলে হলো এ ডি। এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি সি, নিচে কত আছে? বি প্লাস ডি। এখন এই যে এই এ বি আর এই মাইনাস এ বি কেটে যায়, প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে যায়। তাহলে থাকলো কি? এখানে থাকলো এ ডি মাইনাস বি সি, নিচে হচ্ছে বি প্লাস ডি। এত কি? একক, এত একক। তাহলে ভারসাম্য দাম পেলাম এই টাকা, আর ভারসাম্য পরিমাণ পেলাম এইটা। অতএব ভারসাম্য দাম পি ইকুয়াল টু কত পাচ্ছি? এ প্লাস সি, নিচে হচ্ছে বি প্লাস ডি টাকা,
এবং এবং ভারসাম্য পরিমাণ কিউ ইকুয়াল টু বেসি এইটা এডি মাইনাস বিসি নিচে আছে বি প্লাস ডি এত একক তাহলে আমরা গাণিতিকভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ পেয়ে গেলাম এখন আমরা এটা জ্যামিতিকভাবে ব্যাখ্যা করব কিভাবে ব্যাখ্যা করব জ্যামিতিকভাবে ব্যাখ্যা জ্যামিতিক ব্যাখ্যাতে আমরা দেখব যে আমরা একটা নেই গ্রাফ নেই ও এটা হচ্ছে এক্স বা কিউ এটা হচ্ছে পি এই লম্ব অক্ষকে দাম ভূমি অক্ষে পরিমাণ ভূমি অক্ষে পরিমাণ লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে দাম মানে পি পরিমাণ মানে হচ্ছে কিউ এখন আমি এখানে সাপোজ এটা একটা চাহিদা রেখা নিলাম আর এটা একটা যোগান রেখা নিলাম এটা হচ্ছে ডি প্রাইম রেখা এটা হচ্ছে এস প্রাইম রেখা ডি প্রাইম রেখা এবং এস প্রাইম রেখা পরস্পর কোথায় ছেদ করছে এই বিন্দুতে ছেদ করছে সাপোজ ইনট বিন্দুতে ছেদ করছে যখন ইনট বিন্দুতে ছেদ করছে তখন এই ইনট থেকে আমরা এখান থেকে একটা টান দিতে পারি এখান থেকে আরেকটা টান দিতে পারি এইটা ছেদ করছে সাপোজ পি নট বিন্দুতে এটা ছেদ করছে কিউ নট বিন্দুতে এখন আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে মানে এই বিন্দুতে সমান আছে এই বিন্দুতে কি আছে এই বিন্দুতে এস ইকুয়াল ডি ইকুয়াল টু এস আছে এই বিন্দুতে কি আছে ডি ইকুয়াল টু এস আছে অর্থাৎ ভারসাম্য বিন্দু নির্ধারিত আছে এই ভারসাম্য অবস্থায় দাম আছে কত ও পি নট পরিমাণ আছে ও কিউ নট এই ও পি নট দামে ও কিউ নট পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে যেখানে বাজারে অতিরিক্ত কোনো দ্রব্য থাকতেছে না মানে যে পরিমাণ চাহিদা ওই পরিমাণে যোগান হচ্ছে এখন ঘটনা হলো যে কোনো কারণে দাম যদি বেড়ে যায় অথবা দাম যদি কমে যায় তাহলে মূলত কি করতে পারে সাপোজ আমি মনে করলাম যে কোনো কারণে দাম বেড়ে গেছে দাম বেড়ে সাপোজ হলো P2 দাম বেড়ে যখন P2 হয়ে গেছে তখন চাহিদা রেখা এবং যোগান রেখা দুই জায়গায় ছেদ করছে এখানে এক জায়গায় ছেদ করছে এখানে আরেক জায়গায় ছেদ করছে সাপোজ আমি এই বিন্দুটার নাম নিলাম এ এটার নাম নিলাম বি এখন ঘটনা কি ঘটছে দেখি যখন আমি দাম বেড়ে P2 হয়ে গেছে অর্থাৎ দাম এখান থেকে বেড়ে এখানে চলে গেছে তখন দেখা গেছে দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের চাহিদা হয়ে গেছে P2A এই P2A এই পরিমাণ কি হচ্ছে মানুষের চাহিদা হচ্ছে এই পরিমাণ কি হয়েছে চাহিদা হয়েছে আর দাম বাড়ার কারণে আবার যোগান বেড়ে গেছে দাম বাড়ার কারণে যোগান হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত মানে চাহিদা হচ্ছে এটুকু আর যোগান বাড়া গেছে এখান থেকে এই পর্যন্ত এই টোটালটাই তাহলে দেখা যাচ্ছে দাম বেড়ে গেলাম আমরা তো সাধারণত জানি কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর দাম বাড়লে যোগান বাড়ে এই কারণে এখানে দেখা যাচ্ছে দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদা এই জায়গা থেকে কমে এটুকু হয়ে গেছে আর যোগান আবার এইটুকুতে বেড়ে এইটুকু হয়ে গেছে অর্থাৎ মূলত আমার ঘটনা ছিল এইরকম একটা ঘটনা থাকার কথা মানে এই পরিমাণ চাহিদা ছিল আগে এই পরিমাণ যোগানও ছিল দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদা এখান থেকে কমে এটুকু হয়ে গেছে আবার যোগান এখান থেকে বেড়ে এটুকু বেড়ে গেছে ফলে কি ঘটছে বাজারে এই যে এবি পরিমাণ দ্রব্য এবি পরিমাণ দ্রব্য কি হবে চাহিদা কম যোগান বেশি তাহলে এবি পরিমাণ দ্রব্য কিন্তু অতিরিক্ত দ্রব্য হবে অতিরিক্ত দ্রব্য থাকবে তাহলে বাজারে এবি পরিমাণ দ্রব্য কি থাকতেছে আমার অতিরিক্ত থাকতেছে এবি পরিমাণ দ্রব্য যখন বাজারে আমার অতিরিক্ত থাকতেছে এই যে এবি পরিমাণ দ্রব্য তখন কি হবে ওই দ্রব্যটা কি বাজারে বিক্রেতা বিক্রি করবে না অবশ্যই বিক্রি করবে বিক্রেতা কি করবে দ্রব্যটা বিক্রয় কিভাবে করবে তখন সে কি করবে যে দ্রব্যের দাম কমায় দেবে মূলত এই দ্রব্যের দাম কমায় দেবে যখন দ্রব্যের দাম কমায় দেবে তখন ক্রেতারা দ্রব্যটি কিনতে রাজি হবে বা বেশি করে কিনবে ফলে কি ঘটবে এই দ্রব্যটির দাম আবার কমে যাবে
আবার কি হবে, কমে যাবে। কমতে 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 একসময় আবার এই পিনোর দামে পিনোর পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হবে। যখন এই পিনোর দামে আবার পিনোর পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হবে, তখন এই যে পরিমাণ অতিরিক্ত দ্রব্য যেটা ছিল সেইটা আর থাকবে না। তার মানে বোঝা যাচ্ছে, কোনো কারণে পণ্য প্রতিযোগিতার বাজারে বা বাজার ব্যবস্থায় দাম প্রক্রিয়ায় যদি কোনো কারণে দ্রব্যের দাম বেড়ে যায়, তাহলে ওই অতিরিক্ত দ্রব্য থাকার কারণে ওই দ্রব্যটা বিক্রয় করার জন্য দাম কমে যাবে এবং আবার ওই নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর ব্যবস্থা হচ্ছে যে না, আমার দাম কমে গেছে, সাপোজ আমার দাম কমে গেছে, এখানে চলে আসছে, দাম কমে কত হচ্ছে, P1 আছে। কোনো কারণে দ্রব্যের দাম যদি কমে P1 হয়, তাহলে দেখা যাচ্ছে এখানে আবার একটা যোগান রেখাকে ছেদ করছে, এখানে আবার চাহিদা রেখাকে ছেদ করছে। এই রেখাটার নাম আমি সি দিতে পারি, এই বিন্দুর নাম আমি ডি দিতে পারি। এই সি বিন্দু আর ডি বিন্দু আমি নাম দিলাম। তাহলে দাম যখন কমে P1 হয়ে গেছে, তখন কি হচ্ছে, এই যে যোগান রেখা এই সি বিন্দুতে ছেদ করছে, মানে যোগানের পরিমাণ হয়ে গেছে P1C, যোগানের পরিমাণ হয়ে গেছে P1C। অথচ চাহিদা আবার বেড়ে গেছে, দাম কমে যাওয়ার কারণে চাহিদা বেড়ে গেছে, চাহিদা হয়ে গেছে কত, P1D। তাহলে যোগান হয়ে গেছে P1C আর চাহিদা হয়ে গেছে P1D। তাহলে সিডি পরিমাণ দ্রব্য কি হবে, এখানে দেখা যাচ্ছে যোগান কম চাহিদা বেশি, যোগান কম চাহিদা বেশি। তাহলে সিডি পরিমাণ দ্রব্য কি হবে, বাজারে ঘাটতি থাকবে, সিডি পরিমাণ দ্রব্য কি হবে, ঘাটতি থাকবে। এই সিডি পরিমাণ দ্রব্য কি হবে, ঘাটতি থাকবে। তো এই সিডি পরিমাণ দ্রব্য যখন ঘাটতি থাকবে, অর্থাৎ মূলত দেখা যাচ্ছে যে দ্রব্যের পরিমাণ কম কিন্তু ক্রেতার সংখ্যা বেশি, দ্রব্যের পরিমাণ কম কিন্তু ক্রেতার সংখ্যা বেশি। এটা আমরা বাস্তবে দেখতে পাই, বিশেষ করে মাছের বাজারে সন্ধ্যার দিকে যদি মাছের পরিমাণ কম থাকে আর যদি ক্রেতা বেশি থাকে, তাহলে মাছ কেনার জন্য তারা হুড়োহুড়ি লেগে যায়। ঠিক অনুরূপভাবে যখন দেখা যাচ্ছে যে যোগান কম চাহিদা বেশি, তখন কি করবে, ক্রেতারা দ্রব্য কেনার জন্য উঠে পড়ে লাগবে। কিন্তু বিক্রেতা তখন কি করবে, বিক্রেতা ভাববে যে না, এখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি কিন্তু বাজারে কোনো মানে বিক্রয়যোগ্য দ্রব্য নেই, সেহেতু বিক্রেতা কি করবে, দ্রব্যের দাম বেড়ে দেবে, অর্থাৎ দ্রব্যের দাম আবার বেড়ে যাবে, দ্রব্যের দাম বেড়ে যাবে এবং এক সময় এই পিনোর দামে পিনোর পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হবে। এটি হলো মূলত এই দাম ব্যবস্থা। একটা বাজার ব্যবস্থায় দাম ব্যবস্থা এভাবে নির্ধারিত হয়, অর্থাৎ এই দামের উপর ক্রেতা বিক্রেতার কোনো হাত থাকে না, একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয়। এই হলো আজকের মতো ক্লাস। আগামী ক্লাসে আপনাদের স্বাগত।